সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় খালেদা জিয়ার চিকিৎসা। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব অধ্যাপক ডক্টর এম এ আজিজ, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত থাকবেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি হারুন আল রশিদ আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি। আমরা আলোচনার শিরোনাম রেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। যে কোনো মানুষেরই চিকিৎসা পাওয়ার অধিকার আছে এবং চিকিৎসা পাওয়াটা তার একটি মৌলিক অধিকার, যেটা আমাদের সংবিধান নিশ্চিত করেছে। আমরা সে বিষয়টি আজ আলোচনা করতে চাই। আপনার কাছে প্রথমেই জানতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কী? আমরা মেডিকেল বোর্ড যে কয়েকটি রোগের কথা বলেছে বা তার শারীরিক জটিলতার কথা যেগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলোর প্রেক্ষিতে আসলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? অনেক ধন্যবাদ অনুষ্ঠানের উপস্থাপক জাহিদ ভাই এবং অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞ আলোচক ডক্টর এম এ আজিজ এবং ডক্টর মিস্টার ফখরুল এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যথার্থই আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নের প্রথমেই কিন্তু আপনি একটি জিনিস বলেছেন যে স্বাস্থ্য অধিকার এটি একটি মৌলিক অধিকার এবং এই অধিকারটি রাষ্ট্র নিশ্চিত করার কথা। সেই হিসাবে আমাদের আজকের যে আলোচনার বিষয় বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার স্বাস্থ্যের কি অবস্থা সেটি আপনি জানতে চেয়েছেন। তো আমরা বেশ কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া কোভিড আক্রান্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা অবস্থা ছিল। বিগত আপনার পরশুদিন আপনার তার চিকিৎসক দলের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু সেই ধোঁয়াশাটি কেটে গেছে। এছাড়াও আমরা সকলেই জানি যে উনি 2018 সালের 8ই ফেব্রুয়ারি আপনি একটি মামলায়, যেটি পারসেপশন অফ দ্য পিপল, যে মামলাটির অপরাধটি তিনি করেননি, একটি সাধারণ মামলায় তিনি অভিযুক্ত হন এবং জেলে যান এবং সেখানে কিন্তু একটি নির্জন কারাগারে তিনি 2 বছর ছিলেন এবং সেই সময় তিনি সেখানে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসা কিন্তু ব্যাহত হয়েছিল এবং সেই সময় আমরা এবং তার দলীয় নেতৃবৃন্দ কিন্তু বারবার সরকারের কাছে চিকিৎসার জন্য আবেদন জানিয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে একসময় তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয় এবং যখন করোনা বাংলাদেশে মহামারী ছড়িয়ে পড়ে তখন তাকে করোনার সেল, তো যেহেতু পিজি হাসপাতালের কেবিন ব্লকে ছিল, তাকে সেখান থেকে বাসায় যাওয়ার একটা পারমিশন নেওয়া হয়। তার পরবর্তীতে আপনারা জানেন যে তিনি সেখানে করোনায় আক্রান্ত হন তার বাসায় এবং তিনি আমেরিকায় ভর্তি হন এবং this is the third time she has been admitted with some other complications এবং এইবারের যে কমপ্লিকেশনটা তার দীর্ঘদিনের যে আপনার অসুস্থতা, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, তারপর কি বলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এই রোগগুলির যে যথাযথ আপনার যে চিকিৎসা হয়নি তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এবার দেখলাম যে উনি ভর্তি হয়েছেন নতুন একটা এপিসোড নিয়ে, যে তার পরিপাকতন্ত্র থেকে প্রচুর পরিমাণে আপনার রক্তপাত হয়েছে এবং সেই রক্তপাতের ফলে তিনি অলমোস্ট শকে চলে গিয়েছিলেন এবং সেই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে জরুরি ভিত্তিতে তাকে ব্লাড ট্রান্সফিউশন এবং প্লাজমা দেওয়া হয় এবং যখন তাকে রিসাসিটেট করা হয় তার পরবর্তীতে তাকে এন্ডোস্কোপির মাধ্যমে দেখা যায় যে তার পরিপাকতন্ত্রের ইসোফেগাস নামে একটি জায়গা আছে, সেখান থেকে আপনার 5টি জায়গা থেকে খুব দ্রুত বেগে রক্তক্ষরণ হচ্ছে এবং সেই জায়গাগুলিকে আমাদের ডাক্তারি ভাষায় বলে ব্যান্ডিং করা হয় এবং তার রক্তক্ষরণটি তখন বন্ধ করে তাকে রিসাসিটেট করে তার অন্যান্য সিস্টেমকে আপনার ব্যালেন্স করার জন্য তাকে সিসিউতে স্থানান্তর করা হয়। এই অবস্থায় কিন্তু তিনি আবারও রিব্লিড করেন
এবং 24 তারিখে আপনারা জানেন যে 24শে নভেম্বর তিনি আবারও শখে চলে যান ডিউ টু ব্লিডিং অফ দি আপনার ইসোফেজিয়াল ভ্যারিস, ডিউ টু ব্লিডিং অফ দি ইন্ডাস্ট্রিয়াল মানে পেটের ভিতরে পরিপাকতন্ত্রের ব্লিডিং এর জন্য। তখন আমরা যেটা জানতে পেরেছি তার চিকিৎসকদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যে তখন আপনার কলোনোস্কোপি অ্যান্ড এন্ডোস্কোপি বোথ দ্য প্রসিডিওর হ্যাজ বিন ডান। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে তার সেই সময়কার এই দুইটি প্রসিডিওরে তার যেখান থেকে ব্লিড করছে সেই ব্লিডিং এর জায়গাগুলি পাওয়া যায়। তখন চিকিৎসকগণ তাকে সোমাটোস্ট্যাটিন নামে একটি ঔষধ দেয় এবং ওই ঔষধের ফলে তার ব্লিডিংটি এক পর্যায়ে এসে থেমে যায় এবং তার পরবর্তীতেই কিন্তু এই সাংবাদিক সম্মেলনটি ওনারা করেন এবং সেইখান থেকে আমরা যে ভয়াবহ চিত্রটি জানতে পারলাম যে তিনি পোর্টাল হাইপারটেনশন নামক রোগে আক্রান্ত, যেটা সিরোসিস লিভার হলে পরে হতে পারে এবং তার থেকেই তার রক্তকরণ হচ্ছে এবং আপাতত তাকে সামাল দেওয়া গিয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে এটা রিব্লিড করতে পারে এবং রিব্লিড করলে মৃত্যু হার প্রথম সপ্তাহে যেরকম একটা পার্সেন্টেজ আছে, উইদিন 6 উইকস আবারও চান্স আছে 70% অফ রিব্লিডিং এবং তখন কিন্তু তার মৃত্যু ঝুঁকিটা আরো অনেকাংশে বেড়ে যাবে। এমতো অবস্থায় তার চিকিৎসকবৃন্দ যারা FM সিদ্দিকী আপনারা দেখেছেন সেদিন ছিল এবং তার পাশে দুজন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের দুজন, একজন প্রফেসর মহসিন এবং প্রফেসর ওনার নাম হলো আরেফিন, এই দুইজন ছিল। তারা সাজেস্ট করেছেন যে অনতিবিলম্বে এখনো সময় আছে বেগম খালেদা জিয়াকে যদি আমরা প্রাণে বাঁচাতে চাই, যেটা তার মৌলিক অধিকার, তার প্রাণে বেঁচে থাকাটা, তাকে বিদেশে একটি উন্নত চিকিৎসালয়ে তাকে ট্রান্সফার করা হোক। ডক্টর হারুনুর রশিদ জি, অবস্থায় ব্যবস্থা আপনার কাছে আবার আসবো। আমরা বুঝতে পেরেছি যেটি অধ্যাপক ডক্টর এম এ আজিজ, যেটি ডক্টর হারুনুর রশিদ বলছিলেন যে মেডিকেল বোর্ড যে সুপারিশ করেছে সেটি আপনি কিভাবে দেখছেন, আর খালেদা জিয়ার চিকিৎসার যেসব পদক্ষেপ নিয়ে আছে সেটি যথেষ্ট ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি হারুনুর রশিদ সাহেবের বক্তব্য শুনলাম। হ্যাঁ, সিনিয়র সিটিজেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি জেলেই থাকুক কিংবা বাইরেই থাকুক, বাসায় থাকুক, তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে, এতে কোনো সন্দেহ নেই। সরকার বাংলাদেশের যে সুযোগ সুবিধা চিকিৎসার সব দিয়েছে। এক্সিকিউটিভ অর্ডারে তার নিজস্ব পরিবেশে থাকা, নিজের সুবিধা মতো চিকিৎসা দেওয়া, দেশে বিদেশে কনসাল্ট করে চিকিৎসা নেওয়া, নিজের দলীয় চিকিৎসক, বাংলাদেশের নামি দামি যে কোনো চিকিৎসকদের চিকিৎসা নেওয়া, সেটা কিন্তু সুযোগটা পাচ্ছে। কিন্তু আমরা এই গত 1-2 সপ্তাহ যাবৎ আমরা আসলে এই চিকিৎসা নিয়ে আমরা একটু আগে উনি বললেন ধোঁয়াশা, ওনারাই বিএনপির দলই ধোঁয়াশা করছে, বিএনপির চিকিৎসকরাই ধোঁয়াশা করছে। আমি যদি এই অনেক দিন পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক মহল, মানে বিভিন্ন সংগঠন থেকে বলা হচ্ছিল যে খালেদা জিয়ার চিকিৎসাটা কারা করছে, খালেদা জিয়ার প্রকৃত অবস্থা কি, খালেদা জিয়ার ব্যাপারে বিএনপির নেতৃবৃন্দরা কথা বলে, কিন্তু এবারকার হাসপাতালে যারা চিকিৎসা করছে তারা কিছু বলে না, তাদের কোনো মেসেজ নাই। তো যাই হোক, অনেকদিন পরে দেখলাম কিছু চিকিৎসক তারা বেগম খালেদা জিয়ার বাসার সামনে একটা প্রেস ব্রিফিং করছে, আমরা দেখেছি। আমার কথা হলো যে যারা প্রেস ব্রিফ করলো তারা তো এবারকার হাসপাতালের ডাক্তার না, তারা তো বিএনপির দলীয় ডাক্তার এবং তাদের দলের অফিসের সামনে প্রেস ব্রিফ করলো। তাদের কথা আর মির্জা ফখরুল সাহেব বিএনপির যে কথা, তাদের মধ্যে কথার মধ্যে কোনো গ্যাপ নাই, একই সুরে কথা, একই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা। যদি সিরোসিস হয়, লিভার সিরোসিস, তাহলে বাংলাদেশে অনেক নামি দামি লিভার বিশেষজ্ঞ আছে, এবারকেয়ার হাসপাতালেও আছে, দেশেও আছে, তারা কোথায়? কিংবা এবারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তারা কেন প্রেস ব্রিফ করছে না, তারা কেন মেডিকেল বোর্ড করছে না, তাদের মেডিকেল বোর্ডের রিপোর্ট কেন প্রকাশ করছে না? বেগম খালেদা জিয়া যদি লিভার সিরোসিসে ভর্তি হয়, তাকে প্রথমবার শুনেছি ব্লাড দেওয়ার পরে, ব্যান্ডিং করার পরে সুস্থ হয়েছে।
তাহলে উনি সিসিউতে ভর্তি কেন, কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি কেন? উনি তো আইসিইউতে ভর্তি হবে, কারণ মির্জা ফখরুল ইসলাম প্রতিদিন ভর্তি, মৃত্যু পথযাত্রী, যে কোনো সময় চলে যেতে পারে। তাহলে আমরা সাধারণ মানুষও জানে যদি একজন রোগী মৃত্যু পথযাত্রী তাহলে আইসিইউতে ভর্তি হবে, তাহলে সিসিইউতে কেন? এই যে ব্যাপারগুলা দেখুন, ওনারা বলেছে যে লিভার সিরোসিসের টিপস নামে একটি পরীক্ষার কথা বলেছে। দেখুন, এইটা বিশ্বে, আধুনিক এই মেডিকেল বিশ্বে এটা স্বীকৃত যে লিভার সিরোসিসের পেশেন্ট লিভার সিরোসিস ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে মারা যায় না, এর মেডিকেল ট্রিটমেন্টে লম্বা সময় বাঁচে। তারপরে সেকেন্ড থার্ড স্টেজে লিভার ট্রান্সপ্লান্ট, স্টেম সেল থেরাপি, একটা পর্যায়ে এই টিপসের যেটা বলে এটাও করা হয়। কিন্তু এইটা রুগীর বয়স, রুগীর অন্যান্য কন্ডিশন, এই সমস্ত উপর নির্ভর করে। কিন্তু সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ব্যাপারে সেটা প্রযোজ্য না। সুতরাং এই মেডিকেল বোর্ডের নামে দলীয় চিকিৎসকরা যে ব্রিফিংটা দিয়েছে, এইটাও এক ধরনের ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলে মিথ্যা, কেউ কেউ বলে এটা আরেকটা বানোয়াট করা হয়েছে। এটা আসলে আরও বেশি ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার প্রকৃত শারীরিক অবস্থাটা কিন্তু এখনো কেউ জানে না। হ্যাঁ, ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে আবার আসবো আমি। ফখরুল ইমাম এমপি, ডাক্তার হারুন, আপনার কাছে আসবো আমি। ফখরুল ইমাম, আমরা দুইজন ডক্টরের বক্তব্য শুনলাম যে আসলে ধূম্রজলটা এটা কেন হলো বা কেন এটি নিয়ে প্রশ্ন আসলো। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে যারা আলোচনা করছেন বিজ্ঞ আলোচক, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার। একটা মানুষ, সে আপনার দোষী হোক, জেলখানায় থাকুক, চিকিৎসা পাওয়ার তার মৌলিক অধিকার। আমরা দেখি কি, জেলখানাতেও কিন্তু চিকিৎসার ব্যবস্থা আছে, হাসপাতাল আছে। তার মানে কি, মানে যদি আপনার কোনো জেলে কোনো থাকে, বন্দি থাকে, তারও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন আমাদের জেলখানার যে চিকিৎসা ব্যবস্থা, সেটা এত উন্নত মানের নয়, উন্নত হয় নাই, যেটা করা উচিত ছিল। তো ওখান থেকে রেফার করলে আমাদের পিজি হসপিটাল আছে যেগুলো সরকারি, সেখানে যেতে পারেন আপনি। এবং এখানে অনেক উন্নত মানের আপনার প্রাইভেট হসপিটালও আছে। তা এখন যে কোনোভাবেই উনি বন্দি ছিলেন কিছুদিন। বন্দি থাকার পরে ওনার আসলে একটা এক্সিকিউটিভ অর্ডারে, আমরা যা দেখেছি, একটা এক্সিকিউটিভ অর্ডারে উনি বাসায় চলে গেলেন। ওইটা ছিল খুব, সময়টা খুব খারাপ ছিল তখন আপনার করোনা ভাইরাসের জন্যে। এটা সরকারকে আমি ধন্যবাদ জানাই, যে কোনো কারণেই হোক ওনাকে করোনা ভাইরাসের যে জেলখানা থেকে অবস্থা করে ওনাকে বাসায় দিয়েছেন। এটা একটা ভালো জিনিস ছিল। তারপরে ওনার যে চিকিৎসাগুলো ছিল, সেটা উনি প্রথমে আমরা যা দেখেছি, প্রথমে সরকার বলেছিল যে আপনি সরকারি হসপিটালগুলোতে করেন, পিজিতে করেন। ওনারা রাজি হয় নাই। পরবর্তী পর্যায়ে এবারকার হাসপাতালে ওনারা গেছেন। তা আমার একটা কোশ্চেন আছে এর মধ্যে, যে ওনারা সরকারের কাছে না যে এই জিনিসটা তো আইনি ব্যবস্থা, কোর্টে গেলেন না কেন? কোর্ট তো ছিল সবচেয়ে ভালো জায়গা যেখানে এগুলো আপনার এই মানবতার কারণে কোর্ট তাকে জামিন থেকে আরম্ভ করে বিদেশ যে আরম্ভ করে সব কিছু দিতে পারত। কিন্তু এখন যেখানে গেছেন ওনারা, এই সরকারের কাছে গেছেন। সরকারের কাছে, সরকার তো ওই কোর্টের মানে আইনের প্রক্রিয়া সবগুলো আমি জানি না, আমি যা অবজার্ভ করেছি সবগুলো ব্যাপারে বোধহয় তারা হস্তক্ষেপ করতে পারেন কি পারেন না আমি জানি না। তবে সবচেয়ে ভালো ছিল ওনারা যদি কোর্টে যাইতেন, কোর্টে জিনিসটা আইনিভাবে লড়তেন, তাহলে এটা অনেক রেজাল্ট দিত বলে আমার মনে হয়। তবে আমি এখনও মনে করি সব লোকেরই এখন যদি এখানে যদি আপনার চিকিৎসা না হয়, তাহলে বিদেশে যাওয়ার অধিকার আছে। কিন্তু কথা হলো যে এখন আইনি প্রক্রিয়া ব্যাপারটা এত জটিল হয়েছে যে কে রেসপন্সিবিলিটিস নেবে সেটা এখনও নির্ধারিত হচ্ছে না। সুতরাং এখানে আমার মনে হয় যে এখন বিএনপির উচিত এটা আইনি লড়াইয়ে যাওয়া, এবং কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের বিচার ব্যবস্থা আছে, সেখানে গেলে মনে হয় আমার এই জিনিসটা আরও খোলাসা হবে। আর দুইজনের আলাপ শুনে, আমি তো ডাক্তার না, তবু দুইজনের আলাপ শুনে আমার যা মনে হলো যে এর মধ্যে কিছুটা রাজনীতি জড়িত আছে। যেমন আমি হসপিটালে আমি অনেকবার ছিলাম। ব্যাপারটা হলো আমারও মেডিকেল বোর্ড হয়েছিল, কিন্তু আমি ডক্টর এম এ আজিজের সঙ্গে একমত
যে আমি যে হসপিটালে থাকবো, যার আন্ডারে থাকবো, উনি যদি ফিল করেন কিংবা আমি যদি ওনাকে বলি যে একটা মেডিকেল বোর্ড করেন, এবং আমি সাজেস্টও করতে পারি যে ইনাদেরকে নিয়ে মেডিকেল বোর্ড করেন। আলটিমেটলি কেউ যদি সেটা প্রেস ব্রিফিং করতে চায়, তাহলে আমার যে ডাক্তার তাকে উপস্থিত থাকাটা বেটার, তাহলে ধূম্রজালের অবসান হয়। সুতরাং এইখানে একবার আমরা দেখলাম যে এভার কেয়ারের কোনো যার আন্ডারে ছিলেন উনিও ছিলেন না, এবং যারা ওনার চিকিৎসা করে নাই তারা এটা করেছেন। এইখানে আমার কিছু মনে হয় যে একটা হয়তো ব্যত্যয় কিছু আছে। আমি আশা করব যে ওনার সুচিকিৎসা হোক। ফখরুল ইমাম, আমরা একটা বিরতি নিব। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, যেটি আমরা আলোচনা করছিলাম, যেটি ফখরুল ইমাম বললেন যে হয়তো এখানে কিছুটা রাজনৈতিক কোনো প্রভাব বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকতে পারে। আসলে আমরা প্রকৃতটাই জানতে চাচ্ছি, বা এখানে রাজনীতি বা আসবে কেন? অনেক অনেক ধন্যবাদ। আসলে বেসিক্যালি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কোনো রাজনীতি আছে কি এটা ব্যক্তিগতভাবে আমার কখনো মনে হয়নি, কারণ সি ইজ সিক, এবং এটা আমরা যেমন জানি, দেশবাসীও যেমন জানে, এবং তার চিকিৎসকরাও জানে। আর এইখানে রাজনীতি নিয়ে আর স্বাস্থ্য নিয়ে তার রাজনীতি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি। তো এইখানে কতগুলি কথা এসছে যে কিছু প্রশ্ন অবশ্য কিছু প্রশ্ন করেছেন ডাক্তার এম এ আজিজ, এটা কেন হলো না, যে যার আন্ডারে ভর্তি তিনি কেন প্রেস ব্রিফিং করলেন না। আমি কিন্তু এই ব্যাপারটা এনকোয়ার করেছি যে ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের আন্ডারে কিন্তু বেগম খালেদা জিয়া ভর্তি, কিন্তু ওনার চিকিৎসা কিন্তু করছেন FM সিদ্দিকী সহ। ওই সাংবাদিক সম্মেলনে যেদিন তারা আরো দুজন উপস্থিত ছিলেন, আরো 3 জন উপস্থিত ছিলেন, তারাও বেগম খালেদা জিয়াকে সময় সময় চিকিৎসা করছেন। এছাড়াও দেশে বিদেশে 2-4 জন বাইরের আরো লোকজনও এই বোর্ডের সাথে সংশ্লিষ্ট আছে। তো সেই হিসাবে শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করার পরে শাহাবুদ্দিন বলেছে যে পলিসি ইন দি এভারকেয়ার হসপিটাল, the consultants of the hospital cannot give any interview outside or any press briefing outside without মানে ওদের অথরিটি ওদেরকে অ্যালাউ করে না যারা, so they did not do it. তো এটা ওদের হয়তো একটা পলিসি থাকতেই পারে, এটা একটা। দ্বিতীয়ত সিসিউ তো কেন আছেন, আমি এই কথাটা আমি আইস ভাইকে পরিষ্কারভাবে বলতে চাই। আইস ভাই নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু ওনার ব্লিড করেছেন, রক্তক্ষরণ হয়েছে জিআইটি থেকে, কিন্তু উনি কিন্তু হাইপার টেনশন এবং হার্টের রুগী, এবং ওনার হার্ট কিন্তু খুবই সিভিয়ারলি ডিকম্পেনসেটেড, এবং সেটা কিন্তু ওই দিন সংবাদ সম্মেলনে আমাদের যে যিনি সংবাদ সম্মেলন করেছেন প্রফেসর FM সিদ্দিকী, তিনি বলেছেন যে ওনার ব্লাড প্রেশার অথবা ভলিউম ওভারলোড একটু এদিক ওদিক হলে দেখা যায় যে ওনার হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, যার কারণে কিন্তু ওনাকে সিসিউতে রাখা হয়েছে। এবং সিসিউতে যদি কোনো রুগী খারাপ হয়ে যায় তাইলে ওইখানে ম্যানেজ করা যাবে না, আইসিইউ লাগবে, এমন কোনো কথা নেই। আমাদের যে সমস্ত সিসিগুলি আছে দিজ আর অল ইকুইপড, এবং এইখানে ভেন্টিলেটর থেকে আরম্ভ করে রেসপিরেটরি সাপোর্ট, আইসিইউতে তো একটা রেসপিরেটরি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মডার্ন যে সিসিগুলি আছে এগুলি কিন্তু রেসপিরেটরি সাপোর্ট দেওয়া যায়। ইভেন রুগীকে যদি কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া লাগে, ইট ক্যান বি ডান ভেরি ইজিলি ইন অল দ্য সিসিউস। তো সেই কারণে আমার মনে হয় সিসিউতে কেন আছে ইট ইজ ভেরি ক্লিয়ার। আর তৃতীয়ত আরেকটি কথা যেটা সাংবাদিক সম্মেলনটির দলীয় বিবেচনায় করা হয়েছে, এটা বলেছে, এর সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। কারণ জনাব সিদ্দিকী উনি কোনো দল করে বলে আমি জানি না, উনি কোনো দলের সাথে সম্পৃক্ত না। দ্বিতীয়ত উনি হয়তো বেগম খালেদা জিয়ার সাংবাদিক সম্মেলন করতে গিয়ে ওনার চোখে পানি চলে আসছে, উনি হয়তো একটা আদর্শে বিশ্বাসী থাকতে পারেন, কিন্তু উনি কোনো দলের সদস্য অথবা কোনো এই যে ড্যাব বলেন, সাচিব বলেন ইত্যাদি সদস্য আমি জানি না। আর 2 জন যে ছিলেন ডক্টর আরিফিন এবং ডক্টর মহসিন, তাদের ব্যাপারে আমি যতদূর শুনেছি, আই মে নট বি কারেক্ট, তারা ভিন্ন আদর্শে বিশ্বাসী বলে আমি যতদূর জানি। তারা
বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে না। কাজে এইখানে দলীয়ভাবে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে, যে অভিযোগটা আজিজ ভাই করলেন, আমি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করছি। এটা দলীয় কোনো শোডাউন ছিল না, দলীয় কোনো প্রেস কনফারেন্স ছিল না। দিস ওয়াজ রিয়েলি এ প্রেস কনফারেন্স ফর ফার্দার আপনার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার যেন কার্যত করা যায়, তার কারণেই কিন্তু তারা এই প্রেসমিটটা করতেছে। জি, ডাক্তার হারুন আরেকটি বিষয় বলবেন যে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিটা জোরালোর চাইতে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়টি বেশি জোর দেয়া হচ্ছে, এটি কেন? এটা তো ভেরি ক্লিয়ার। আমরা আজকে এভার কেয়ার হাসপাতাল কিন্তু বাংলাদেশে সবচেয়ে আপনার আমি বলবো যে বেস্ট প্লেস ফর ট্রিটিং অল দি কমপ্লিকেটেড ডিজিজেস। আজকে সেইখানে আপনাদের জানার জন্য বলি, বেগম খালেদা জিয়ার কোথা থেকে ব্লিড করতেছে এইটা টেস্ট করানোর জন্য আপনার রেড ব্লাড সেল আইসোটোপ স্ক্যানিং এটা করার ওনারা সিদ্ধান্ত নিয়েছিল। আইসোটোপটা পেতে লাগলো 5-7 দিন। ওনার যখন ব্লিড করতেছিল এক পর্যায়ে স্ক্লেরোথেরাপি করার জন্য রিয়েজেন্ট খুঁজে পাওয়া যায়নি। আজকে বাংলাদেশে কিন্তু এই পরিপ্রেক্ষিতে আপনার বিচার করতে হবে। আপনি যদি এখন লিভার ট্রান্সপ্লান্ট করার কথা চিন্তা করেন, ইউ ক্যান ডু ইট ইন বাংলাদেশ। বাংলাদেশে 2-4টা হয়েছে, ফেইল করেছে। তো সাকসেস রেট ইজ ভেরি লেস। তো বেগম খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিকে আপনি যখন উন্নত চিকিৎসার কথা বলবেন, এবং যেই চিকিৎসকরা বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসক, তারাই কিন্তু সাজেস্ট করছেন যে ওনাকে যে প্রসিডিউরগুলি করা দরকার সমন্বিতভাবে আমাদের সেই সেন্টারগুলি এখনো বাংলাদেশে ডেভেলপ করে। ডাক্তার হারুন আপনার কাছে আবার আসবো আমি। জি, আপনি আমার সঙ্গে থাকবেন। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, বিশেষ করে বিদেশে চিকিৎসার ক্ষেত্রে সুনির্দিষ্ট করে 3টি দেশের কথা বলা হচ্ছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। খালেদা জিয়ার যে শারীরিক জটিলতা, যে সমস্যা, সেটি কি এই 3টি দেশেই শুধুমাত্র চিকিৎসা হবে? ধন্যবাদ আপনাকে। আমি এর আগে বলছি যে উনি একটু আগে বলেছিলেন যে জেলে থাকা অবস্থায়, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি থাকা অবস্থায় চিকিৎসা হয়নি, এটা সত্য নয়। জেলখানা থাকা অবস্থায়, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি থাকা অবস্থায় যত চিকিৎসা হয়েছে, ওনাদের দলীয় চিকিৎসকরা ছিল, ওনাদের বোর্ডে ওনার দলীয় চিকিৎসক ছিল, ওনাদের চিকিৎসকদের অ্যাডভাইসেই সেই ওষুধ খেতেন ম্যাডাম খালেদা জিয়া। সুতরাং এখানে কোনো চিকিৎসার কোনো সমস্যা হয়নি। আমরা যেটা দেখছি যে এই যে উনি সিসিউর কথা বললেন, রোগী যখন খুব সংকটাপন্ন হয়, মরণাপন্ন হয়, তাহলে এই কার্ডিয়াক আইসিইউ কিন্তু আছে। দ্বন্দ্বগুলো আমরা বলছি যে যেভাবে মির্জা ফখরুল সাহেব প্রেস ব্রিফ করে মনে হয় যে আজকেই মারা যাবে, কিংবা এই জাফরুল্লাহ চৌধুরী যেভাবে বললেন যে কোনো সময় মারা যেতে পারে, তো এইরকম পেশেন্ট তো কার্ডিয়াক আইসিইউতে থাকার কথা, নর্মাল আইসিইউ না, কার্ডিয়াক আইসিইউতে থাকার কথা। দ্বন্দ্বগুলা আমরা ডেফিনেটলি আমি মনে করি খালেদা জিয়া সুস্থ হোক, ভালো চিকিৎসক, এটা আমরা চাই, কিন্তু দ্বন্দ্বগুলো তো তারাই তৈরি করছে। উনিও একটা সংগঠন করে, আমিও একটা সংগঠন। আমরা জানি ওই দলীয় যারা প্রেস ব্রিফটা করছে ওনারা কি আদর্শে বিশ্বাসী, উনিও জানে, আমিও জানি। তর্কের খাতিরে এগুলো আসলে বলে কোনো লাভ নাই। দেখুন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা, এই চিকিৎসা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের দেশেও আছে। এখন ওনার প্রেক্ষাপটে চিকিৎসাটা আমি আগেই বললাম, ওনার বয়স বিবেচনায়, ওনার অন্যান্য আনুষঙ্গিক যে অসুস্থতা, সব মিলে এই চিকিৎসারও লিমিটেশন আছে। আমি তো বললাম আপনার মেডিকেল ট্রিটমেন্ট, ট্রান্সপ্লান্ট কিংবা স্টেম সেল, এই সমস্ত কিংবা টিপস, এই সমস্ত প্রসিডিউরে যাওয়ার মতো ওনার ফিজিক্যাল স্ট্যাটাস কিংবা মেডিকেল সায়েন্স অ্যালাউ করে কিনা হারুন ভাই নিজেও জানেন। সুতরাং এই জায়গাটা এখন আমাদের মানে বিদেশে যেসব চিকিৎসার কথা বলা হচ্ছে সেটি তার এই বয়সের কারণে তার ক্ষেত্রে হয়তো এটি না, এই অপিনিয়নগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিতে পারে। বিদেশি চিকিৎসকদের ভিডিও কনফারেন্স কিংবা বিদেশি চিকিৎসক বাংলাদেশে আসতেও পারে, এবার করে আসার মতো সরকার অপিনিয়ন দিয়েছে। সুতরাং এটা তো আসতেও পারে, সেখানে তো কোনো চিকিৎসার সমস্যা নেই। এখন সমস্যাটা অন্য জায়গায়, যে তারা আসলে আমরা লক্ষ্য করবেন ওনাদের ফ্যামিলির লোকজন কিন্তু আমরা কোথাও দেখছি না, সরকারের কাছে যোগাযোগ করতে দেখছি না। দলীয় প্ল্যাটফর্মে তারা কথা বলছে। হ্যাঁ, ওনারা বলছে মানবিক ব্যাপার, মানবিক কারণে চিকিৎসার কথা অনেক জায়গায় বলছে। আবার কিন্তু তাদের আচরণ, অ্যাপ্রোচ কিন্তু একদম দানবিক। সরকার পতন করবে, গণ অভ্যুত্থান করবে, কর্মসূচি দিচ্ছে, জিনিসটা কিন্তু এক ধূম্রজাল হওয়ারই কথা। এটা স্পষ্ট, তারা খালেদা জিয়ারকে চিকিৎসার চেয়ে বেশি ইন্টারেস্টেড বিদেশে নেওয়া। সেইটা আসলে এটা একদম সিম্পল, সাধারণ নাগরিকও বুঝছে যে তারা আসলে বিদেশ নিতে চাচ্ছে, এবং স্পেসিফিক
স্পেশালি ইউকেতে নিতে চাচ্ছে, এটা এখন সবার কাছে পরিষ্কার। সুতরাং এই জায়গাটায় আমি মনে করি যে তারা দেখেন বিষ প্রয়োগের কথা বলছে, এটা একটা অবাস্তব কথা। তাদের দলীয় চিকিৎসকরা প্রথম থেকেই চিকিৎসার সাথে আছে। এখানে বিষ প্রয়োগের কথা, আধুনিক বিষয় মেডিকেল সায়েন্স, এইটা যদি তারা মনে করে স্লো পয়জনিং কি বিষ প্রয়োগ, এটা কি পরীক্ষা আছে, মেডিকেল সায়েন্স কিন্তু এখন ব্লাড পরীক্ষা করলেই বোঝা যায়। সুতরাং এইরকম অবাস্তব কথাবার্তা বলে এটা পাবলিককে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নাই। তারা প্রতিহিংসার কথা বলছে, প্রতিহিংসাটা কিভাবে হবে? দেখেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে যে মানবিক আচরণটা দেখিয়েছে 2টা টেনিউরে এক্সিকিউটিভ পাওয়ারে, উনি তো এই 21শে আগস্টের কথাও আমরা জানি, সেই আমরা সেই কুকুর বাসায়গুলো গেট বন্ধ আমরা জানি, 14 সালের ইলেকশনের সময় টেলিফোন সংক্রান্ত আমরা জানি, 21 বার মৃত্যুর পর থেকে ফিরে আসছে জননেত্রী শেখ হাসিনা। তো উনি তো কোনো প্রতিহিংসা দেখায়নি, আমরা দেখিনি তো কোনো প্রতিহিংসা। ওনার বেগম খালেদা জিয়া কি একবারও আমরা কেউ জানি বাংলাদেশের মানুষ একবার মৃত্যুর পথযাত্রী কিংবা এরকম কোনো সমস্যা ফেস করছে কিনা আমরা তো জানি না, কিংবা আওয়ামী লীগ থেকে এরকম প্রেক্ষাপট হচ্ছে আমরা জানি না। প্রতিহিংসা আসলে দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এখনও খালেদা জিয়ার ব্যাপারে মানবিক, কিন্তু তারা অমানবিক আচরণ করতেছে। বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে অমানবিক আচরণ করতেছে, অমানবিক তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, মানে বিরূপ আচরণ করছে। এবং আমি আমার কাছে যত মনে হয় বিভিন্ন কথাবার্তা শুনি, বেগম খালেদা জিয়ার পরিবারের সাথে এই দলেরও দ্বন্দ্ব হচ্ছে, তারা এটা চায় না। ইভেন এবারকের হাসপাতালের সাথে ড্যাবেরও দ্বন্দ্ব হচ্ছে, এবারকের হাসপাতাল চায় না তাদের রুগীরা বাইরে যে চিকিৎসকরা দলীয় চিকিৎসক ব্রিফ করো, এটা তারাও চায় না, এই জায়গায়ও দ্বন্দ্ব হচ্ছে। সুতরাং সব মিলেই এটা একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ মনে করে যে এইটা রাজনৈতিক ইস্যু তৈরি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করে তার চিকিৎসা করার নামে তারা বিদেশ নিতে যাচ্ছে। হ্যাঁ, অধ্যাপক ডক্টর আজিজ আপনার কাছে আবার আসবো। আমি ফখরুল ইমাম, যেটি ডক্টর আজিজ বলেন যে এটাকে ইস্যু করে একটি রাজনৈতিক ফায়দা হাসিলের যে চেষ্টা বা বিদেশ নেওয়ার উপর বেশি জোর দেওয়া হচ্ছে, সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে আসলে রাজনৈতিক কারণেই কি এইসব কর্মসূচি বেশি এখানে হচ্ছে? এখন দেখেন পরিস্থিতি যেভাবে যাচ্ছে, পরিস্থিতি যেভাবে আগাচ্ছে, কি বলবেন আপনি এটাকে? এখন কথা হলো যে চিকিৎসা, আপনি যেটি বললেন প্রথমে যে আইনের দ্বারস্থ হওয়া বা আমার যে কথা কোনো একটা সেটাই বিষয় ছিল, যে কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রুলে যদি হয় না, যদি এই প্রাইম মিনিস্টার বা সরকারের ক্ষমতা তো লিমিটেড আইনের ব্যাপারে, তো যতটুকু ক্ষমতা ছিল তারা দিয়েছে, তারা বলছে। তা এখন ওনাদের হাতে তো আইন আছে, তারা সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কাউন্সিলে যেতে পারে, অনেক জায়গায় যেতে পারে, কিন্তু ওনারা ওই দিকে হাঁটতেছেন না। তাতে আমার মনে হয় যে চিকিৎসার যে জিনিসটা ওনারা বলতেছেন, সেই জিনিসটারও ওই ডক্টর আজিজের কথায় মনে হচ্ছে যেখানে একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে। তারপর একটা কথা বলে রাখি যে কিছু বলার নাই, হিস্ট্রি, এটা হিস্ট্রি মানে ফিরে আসে বারবার। আমাদের এরশাদ সাহেব জেলখানায় ছিলেন 6 বছর, তখন ওনার বিলুরিবিন হয়েছিল 29, কিন্তু ওনাকে হাসপাতালে নেওয়া হয়নি। এটা অমানবিক ব্যাপার ছিল, আমি সেটা বলছি না, সেটার সঙ্গে তুলনা করছি না, কিন্তু তখন একটা রাজনীতি ছিল, নেওয়া না নেওয়ার পেছনে একটা রাজনীতি ছিল। তো এখানেও আমি এটা বলতে চাই যে এই যে ধূম্রজালের সৃষ্টি হয়েছে, রাজনীতির দিকে না হেঁটে ওনারা যদি আইনের পথে হাঁটেন, যে যেভাবে খালেদা জিয়াকে মুক্তি করে নিয়ে বিদেশে চিকিৎসা করাইতে চান, সেটার পক্ষে যদি হাঁটেন, তাহলে ওনার ব্যাপারটা সহজ হবে। এবং আমি মনে প্রাণে চাই যে ওনার চিকিৎসা হোক, দেশেই হোক বিদেশেই হোক, চিকিৎসা হওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু রাজনৈতিক কর্মসূচি যেগুলো দেওয়া হয়েছে সেটি কি আসলে কোনো সমাধানে পথে আসবে কিনা, বা এটি না, শুধু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠ গরমের জন্য সব এটা সমাধান আসবে না, এটা সমাধান আসবে না, এটা সময় ক্ষেপণ হবে। তার থেকে আমার মনে হয় যে মানবিকতা যেটা ওনারা বলেছেন সেইভাবে যদি ওনারা অগ্রসর হন, সেইভাবে যদি অগ্রসর, আগে তো মানুষের জীবন, আগে তার চিকিৎসা দরকার। এখন সেটা ধরে বলে তো থাকলে হবে না, যেটা যেটা করার প্রয়োজন, যেখানে যেখানে দরখাস্ত দেওয়ার প্রয়োজন, আমার মনে হয় তারা যদি আপনার আমাদের মানে ওনাদের নেত্রী খালেদা জিয়াকে আসলেও বিদেশে নিয়ে চিকিৎসা করাইতে চান, এখনও কিন্তু অনেকগুলো আইনি ব্যবস্থা তারা আছে যেগুলো ওনারা নিতে পারেন, এগুলো ওনারাও জানেন। সুতরাং যদি আপনি এটাকে রাজনীতিকরণ করতে চান, করতে পারেন, কিন্তু এইটাতে কারো ফায়দা হবে না। কিন্তু যেটি আইনমন্ত্রী বলেছেন যে তাকে আবার হয়তো কারাগারে ফিরে গিয়ে বা ক্ষমা
চাইতে হবে রাষ্ট্রপতির কাছে? না, সেটা তো সে ধরনের আইনি ব্যবস্থা আমি বললাম। এখন এটা তো আলোচনার মাধ্যমেও আপনার জিনিসটা সুরাহা হইতে পারে, কিন্তু আলোচনার আগেও যেটা ওই আজি সাহেব বলেছেন যে একটা যদি পেছনে আপনি আলোচনার বিষয়বস্তুর পেছনে একটা হুমকি থাকবে, একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকবে, তখন সেই আলোচনা তো ভেস্তে যাবে, সেটা তো আর হবে না। তো সুতরাং ওনারা যদি সত্যিকার অর্থে যেটা আমিও চাই, এবং ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে নিয়ে করাক কি এখানে নিয়ে করাক, সুচিকিৎসা আমি চাই, এবং সুচিকিৎসার জন্যে যা যা করণীয় দরকার আমার মনে হয় বিএনপির করা উচিত। ফখরুল ইমাম, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর হারুনা রশিদ, শুনতে পাচ্ছেন আপনি, যেটি আমরা আলোচনা করছিলাম যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে যেসব রাজনৈতিক কর্মসূচি পালিত হচ্ছে, আপনি জানেন যে 8 দিনের একটি কর্মসূচি বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো পালন করছে। আজ বিভাগীয় পর্যায়ে সমাবেশও পালন করেছে তারা একই দাবিতে। এই রাজনৈতিক কর্মসূচি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আসলে এটি কি কতটা সফল হবে বা সহায়ক হবে, নাকি এটা রাজনীতির মাঠ গরম করার জন্যই এ ধরনের কর্মসূচি? অসংখ্য ধন্যবাদ। আমি বেসিক্যালি রাজনৈতিক কোনো বক্তব্য আমি দিতে চাই না। আমি যেহেতু একজন চিকিৎসক এবং চিকিৎসা পেশাজীবী নেতা হিসাবে আছি, তবে আপনি যে প্রশ্ন করেছেন এটা অত্যন্ত একটা স্বাভাবিক রিয়াকশন। বেগম খালেদা জিয়া তিনি আপনি আজকে বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ দল, সবচেয়ে জনপ্রিয় দল, তার আপনার চেয়ারপারসন, তিনি আজকে অসুস্থ। তো তার দলের নেতা কর্মীরা কোনো কর্মসূচি পালন করতেই পারে, তবে সেই কর্মসূচিগুলি আপনার সহিংস কিনা, সেই কর্মসূচিগুলি আপনার কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করছে কিনা সেটা দেখতে হবে। আমি তো মনে করি নিয়মতান্ত্রিকভাবে যদি কর্মসূচি পালন করা হয় তার সুচিকিৎসার দাবিতে, এটা তো দিস ইজ দ্য রাইট অ্যান্ড প্রিভিলেজ অফ দি পার্টি মেম্বার্স, এবং দে আর এক্সারসাইজিং ইট। এটা সরকারের উপরে এক ধরনের আপনার আমি বলবো যে এক ধরনের চাপ তৈরি করবে, তাই বলছেন? এক ধরনের চাপ না হলেও এক ধরনের চাপ তো বটেই। অফকোর্স আজকে যে চাপ যে হচ্ছে, যার কারণে আপনার সরকার কিন্তু সরকারি নেতৃবৃন্দ সারাদিন যদি আপনি নিউজ বিশ্লেষণ করেন, দেখবেন যে তার অর্ধেক কথা বিএনপিকে নিয়ে, অর্ধেক কথা বেগম খালেদা জিয়াকে নিয়ে, মানে খবর এবং ইত্যাদি বক্তব্যগুলি যদি বিশ্লেষণ করেন। চাপ যদি না থাকতো তাহলে তো এই কথা এত কথা বলার দরকার ছিল। এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার দলের যিনি প্রধান, তিনি যখন অসুস্থ হবেন, কারাগারে যাবেন অথবা ভিন্নভাবে নির্যাতিত হবেন, তখন দলের কর্মীরা তার পক্ষে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তবে তাদের দাঁড়ানোটা আপনার, আমি যেটা বলছি যে তারা কোনো হোলিগানিজম তৈরি করছে কিনা, তারা এমন কিছু করছে কিনা যেটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য ক্ষতিকর, সেই জায়গায় আমাদের আসতে হবে। আমি তোমার সাংবিধানিক অধিকার আছে, তারা শোডাউন করছে, তারা দাবি জানাচ্ছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। বরঞ্চ এটা না করলেই কিন্তু আপনার, আমি দেখেছি সাংবাদিক সম্মেলনে বিভিন্ন রকমের আমাদের সরকার দলীয় নেতৃবৃন্দ বলেছেন যে বিএনপির ক্ষমতাই নাই, বিএনপির নেত্রী চাই নাই, নানান ধরনের কথাবার্তা হচ্ছে। এখন আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে বেগম খালেদা জিয়ার ওই রবীন্দ্রনাথের একটা উক্তি আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, অনেকটা ওইরকম অবস্থা যে বেগম খালেদা জিয়া অসুস্থ, এইটা আমাদের সরকার দলীয় ভাইরা বলতেছে এটা নাকি রাজনীতি। এখন উনি অসুস্থ হয়ে মারা গেলে পরে হয়তো বোঝা যাবে যে আসলে উনি অসুস্থ ছিলেন, অনেকটা ওইরকম অবস্থা হয়ে গেছে। তা আমি আজকে যারা এই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তার মাধ্যমে সবাইকে সংশ্লিষ্ট আমি সরকার প্রধান থেকে আরম্ভ করে সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে বেগম খালেদা জিয়া একজন বয়স্ক নারী, তিনি এই বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি গুরুতর অসুস্থ, তার চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করে তাকে যদি বিদেশে দরকার হয় বিদেশে পাঠানো, এই ব্যবস্থা যদি লাগে তার জন্য সেই ব্যবস্থাটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাবো। অধ্যাপক ডক্টর হারুনা রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।
ডাক্তার এম এ আজিজ, যেটি হারুন রশিদ যে আহ্বান সর্বশেষ জানালেন যে তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের প্রধান, তার চিকিৎসা দাবিতে কেন রাজনৈতিক কর্মসূচি দিতে হলো বা এই এখন অবস্থায় আসতে হলো? উনি তো রাজনৈতিক কর্মসূচি এবং কি কারণে দিচ্ছে সেটা বললেন। অনেক কথাবার্তায় ওনারা বলছেন, এই বিভিন্ন উদাহরণ দিচ্ছেন, মান্না, রব কিংবা নাসিম সাহেব উদাহরণ দিচ্ছেন। নাসিম সাহেব কিন্তু দণ্ডিত আসামি ছিল, বিচারাধীন ছিল এবং উনি জামিন হওয়ার পরে বিদেশে গিয়েছিল। রব কিংবা মান্না সাহেবদের কথা যেটা বললেন, রব মান্না সাহেবরা, কর্নেল তাহের, তারা কিন্তু যাবজ্জীবন দণ্ডিত আসামি ছিল, রব আর মান্না। তারা জিয়াউর রহমানের সাথে আতাত করে জার্মানিতে গিয়েছিল চিকিৎসা করতে। এইগুলোর সাথে এক জিনিস না। আপনার তখন তো জিয়াউর রহমান অনেক কিছু করেছে। গোলাম আজম পাসপোর্ট ছাড়া দেশে আসছে, 75 খুনিরা পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশে পাঠিয়েছে। তখনকার জিয়াউর রহমান অনেক কিছু করেছে, কিন্তু এই সিভিল গভর্নমেন্ট একজন দণ্ডিত আসামি আইনের বার থাকা অবস্থায় এটা পাঠানো খুব টাফ। এটা আইনের আদালতে যাওয়া উচিত। দেখেন, এই যে উনি যেটা বললেন যে এরশাদ সাহেবের 21 বিলিরুবিন লিভারের অবস্থা কী অবস্থা, জেলে যায় নাই ওনাদের সময়। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে যাচ্ছি, এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্বাহী ক্ষমতা সবটুকু প্রয়োগ করেছেন। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ আলাদা, স্বাধীন সত্তা তাদের। বারবার যদি এই নির্বাহী আদেশ যদি বিচার বিভাগে প্রয়োগ করা হয়, তাহলে এটা কিন্তু নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সাংঘর্ষিক হবে, বারবার প্রয়োগ হবে কিনা। আজকে বেগম খালেদা জিয়া যে সুযোগটা পাচ্ছেন, একজন মেইড সার্ভেন্ট সাথে ছিল, এইটা সাধারণ নাগরিকটা যদি চায়, তাহলে সে ব্যাপারে কি হবে? সুতরাং এইটা বারবার ইউজ করা ঠিক হবে কিনা, এইটাও কিন্তু সরকারের দেখতে হবে এবং সে ব্যাপারে ভাবতে হবে, ভাবতে হবে। আমি মনে করি ওনারা যে আন্দোলন সংগ্রাম করছে, শক্তি প্রয়োগ করে এটার কোনো সমাধান হবে না। আমি মনে করি সরকারের উচিত যে একটা স্পেশাল সুযোগ নিয়ে এক্সিকিউটিভ অর্ডারে এখন বেগম খালেদার চিকিৎসা আছেন, এটা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হচ্ছে, তার প্রকৃত অবস্থা কি, শারীরিক অবস্থা কি, চিকিৎসার অবস্থা কি, এইটা 17 কোটি মানুষের জানার অধিকার আছে। সেই প্রেক্ষাপটে সরকার আগের এক্সিকিউটিভ অর্ডার বাতিল করে আবার সরকারের তত্ত্বাবধানে নিয়ে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি একদম উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা মেডিকেল বোর্ড, দরকার হলে বিদেশ থেকে ডাক্তার এনে একটা মেডিকেল বোর্ড করে এই রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা উচিত এবং প্রতিদিন বুলেটিনের মাধ্যমে তার স্বাস্থ্যের অবস্থা জানানো উচিত। তাহলে বিএনপির নেতাকর্মীরা শান্ত হবে, প্রকৃত অবস্থা জানতে পারবে। এখন কিন্তু বিএনপির নেতাকর্মীরাও প্রকৃত অবস্থান জানে না খালেদা জিয়ার কি অবস্থা। মানে যারা ওনার স্বাস্থ্য সম্পর্কে, ওনার শারীরিক জটিলতা নিয়ে কথা বলছেন, তাদের কথায় কি কোনো ফারাক আছে? ডেফিনেটলি এই যে তাদের প্রেস ব্রিফিং, এবারকের হাসপাতালের চিকিৎসকরা কেউ জানে না, আইসিইউ, সিসিইউ কিংবা লিভারের ডাক্তার কেউ ছিল না, এই সব মিলেই তো একটা ধূম্রজাল। আবার আন্দোলনের কর্মসূচি, মানবিকতার কথা বলছে, আন্দোলনের কর্মসূচি, সরকার পতন চাচ্ছে, অভ্যুত্থান কথা সেই সরকারের কাছে আবার চাচ্ছে। এই জিনিসগুলো পুরোটা ধূম্রজাল, চিকিৎসা রাজনীতি এক কাকার। সুতরাং এই জায়গাটা তো সাধারণ মানুষ আমরাও বুঝি না কোথায় কী হচ্ছে। সুতরাং আমি মনে করি যে সরকারেরও দায়িত্ব আছে এই প্রেক্ষাপটে। সরকারের এই ব্যবস্থায় জনসম্মুখে তার ম্যাডাম খালেদা জিয়ার প্রকৃত অবস্থা জানা উচিত। জি, ডাক্তার আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। ফখরুল ইমাম, আমরা শেষ দিকে চলে এসেছি। ডাক্তার আজিজ যে কথা বললেন যে চিকিৎসা আর রাজনীতি দুটো একাকার হয়ে গিয়েছে এই ক্ষেত্রে, এবং তাদের যে কর্মসূচি, দীর্ঘ কর্মসূচি, সেই কর্মসূচির শেষে তো একটি সমাধান আসতে হবে, সেখানে আপনার পরামর্শ কি? দেখেন, হ্যাঁ, এটা যেটা হচ্ছে সেটা তো আমরাই লক্ষ্য করছি সবাই। তবে আমারও একটা আহ্বান আছে, যত কিছুই হোক, উনি একটা 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, আমরাও রাজনীতি করি, বা উনিও একজন ডাক্তার চিকিৎসক। এমন কোনো রোগ হইতেই পারে যাতে বিদেশে যাওয়ার জন্য আমার জরুরি দরকার হইতে পারে। তা আমি আহ্বান করব যে আইনটাকে যতদূর সম্ভব শিথিল করা যায়, শিথিল বলবো না, আমি আইনের মধ্যে থেকেই আমার অনুরোধ থাকবে যে যদি প্রয়োজন হয়, যদি উনি যেটা বলেছেন যে এরকম যদি একটা প্রয়োজন আসে যে সত্যিকার অর্থে ধূম্রজাল ছাড়া যে ওনার বিদেশে যাওয়া উচিত, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করব যে ওনাকে যেন বিদেশে যেতে দেওয়া হয়। রাজনীতি যেটা করতেছেন সেটার বাইরে সেটা করতে হবে জিনিসটা। আইনি কাঠামোর মধ্যে এটি সম্ভব নয়, সেটা আইনমন্ত্রী কিন্তু সংসদে স্পষ্ট করে আইন কাঠামোর মধ্যে সম্ভব নয়, সেটা হইল এক্সিকিউটিভ পাওয়ার, যেটা উনি খোলাসা করে বলেছেন
কিন্তু আইনের কাছে তো ওনারা যান নাই এখনো, কোর্টে তো যান নাই। কোর্টে গেলে কি হবে সেটা তো আমরা জানি না, কারণ কোর্ট তো সবসময় মানবাধিকার বিচার করে। ওনার অপরাধের তো ক্রাইটেরিয়া আছে, কারো 2 বছর জেল হয়, কারো ফাঁসি হয়, কারো আপনার যাবজ্জীবন হয়, ক্যাটাগরি আছে না? এই ক্যাটাগরি বিচার করেও তো উনি বলতে পারেন যে উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। আরেকটা পার্শ্বে যেটা মানে দাঁড়িপাল্লায় মেপে যেটা দেওয়া আছে, জাস্টিসদের সামনে দাঁড়িপাল্লা দেওয়া আছে, সেটা মেপে ওনাকে মানবাধিকার যদি দরকার হয়, আমি অনুরোধ করব যে রাজনীতি বাদ দিয়ে ওনাকে যেন সুচিকিৎসার ব্যবস্থা করে। সুচিকিৎসার জন্য যেটি ডক্টর আজিজ যে প্রস্তাব দিয়েছেন যে সরকারের অধীনে একটি ভালো হাসপাতালে এবং সেটি প্রয়োজনে প্রতিদিনই বুলেটিনের মাধ্যমে জনসাধারণকে জানানো, এবং না, জনসাধারণকে জানানো তার সুচিকিৎসা হইল না, তার কন্ডিশনটা জনসাধারণের জানাইলেন আপনি। এখন যদি উচ্চতর, যেটা উনি বললেন, বিদেশ থেকে বা দেশ থেকে উচ্চতর বোর্ড, মেডিকেল বোর্ড, যেটার উপরে সবার, বিদেশ থেকে চিকিৎসক এনে হলে, হ্যাঁ, যেটার উপরে সবার আস্থা থাকবে যে আসলে সত্যিকার অর্থে ওনার দরকার আছে, সেরকম একটা মেডিকেল বোর্ডের ওনারা যদি এটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলা উচিত। এবং আমি মনে করি সেটা বলাইলে আমার অন্তত অনুরোধ থাকবে সরকারের কাছে যেন অবশ্যই যেন তাকে সুচিকিৎসা দেওয়া হয়। ফখরুল ম্যাম, আমরা শেষ করব, শেষ দিকে আপনার কাছে অন্য একটি বিষয়ে রাজনীতি নিয়ে যেটি জানতে চাই যে সার্বিকভাবে আপনার কি মনে হচ্ছে যে একজন এদিকে চিকিৎসা নিয়ে যে সব দলই, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি 2 দলেরই যে সব বক্তব্য, একদিকে সরকার উৎখাত আর একদিকে 2 মহাসচিবের বক্তব্য যদি আমরা দেখি গত 15 দিনে, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে সত্যি সত্যি কি আমাদের দেশে রাজনৈতিক কালচার, যেটা আমাকে বলি, সেটার অভাব আছে। আমাদের দেশে অনেক কিছুই, গণতন্ত্রের থেকে আরম্ভ করে অনেক কিছুরই অভাব আছে। আবার আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। তো সুতরাং এইখানে যদি আপনি কনসিডার করেন, চিন্তা করেন, তাহলে আমাদের দেশে যে রাজনৈতিক কালচারটা নষ্ট হয়ে গেছে, সেই কালচারটা ফিরিয়ে আনতে হবে। সেই কালচারটা ফিরিয়ে আনতে হবে, তাহলে হবে কি, রাজনীতির যে প্রতিহিংসাটা অনেক সময় আমরা দেখতে পাই, সেটা কমে আসবে। আমরা তো রাজনীতি করি মানুষের জন্য। এখন যদি নিজের জন্য রাজনীতি করতে চাই, যদি মনে করি যে আমি ক্ষমতায় যেতে চাই, এই ক্ষমতার দ্বন্দ্বটা আমি এইখানে দেখতে পাই। তো সুতরাং এটা নিয়ে আপনারা সবাই জানেন, এটা খোলাসা বলার কিছু নাই, এটা হলো ক্ষমতার দ্বন্দ্ব এখানে আছে। আমার ধারণা যে ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে ম্যাডামকে ফেলা উচিত নয়। ক্ষমতার দ্বন্দ্বের বাইরে এসে ম্যাডামকে অবশ্যই সুচিকিৎসা দিতে হবে। এবং যে কারণেই আমার সবার প্রতি অনুরোধ থাকবে যে ওনার সুচিকিৎসা যদি বিদেশ যেতে নিতে হয়, করা উচিত। ফখরুল ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করব। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং অধ্যাপক ডাক্তার হারুনা রশিদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।